বিএনপি তো এখন স্লোগানই দিচ্ছে প্রকাশ্যে, তাদের নেতারা বলছে বিএনপি আওয়ামী লীগের নামে যত মামলা করা হয়েছিল, মামলা বাণিজ্য করে টাকা পয়সা খাওয়া শেষ, এখন দিন শেষে তাদের মামলাগুলো আবার উইথড্র করে দিবে। নারায়ণগঞ্জে দেখছেন শামীম ওসমান ছিল একটা ত্রাস, এই ত্রাস এই ভয়ঙ্কর এই দানব যখন বিদায় নিয়েছে, সেখানে জাকির নামে আরেক সন্ত্রাসী বিএনপির সেখানে এসে রিপ্লেসমেন্ট হয়েছে। বিএনপি যদি বলে যে বিএনপি ক্ষমতায় আসলে চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে, এগুলো মানুষ হাসবে এবং পশু পাখিও হাসা শুরু করবে। এত পরিমাণে করাপশন তারা করে ফেলছে ইতিমধ্যে। প্রশাসন টোটালি বিএনপি মনা এবং বিএনপিকে প্রেফারেন্স দিচ্ছে, কারণ প্রশাসন মনে করে কয়েকদিন পরে বিএনপি ক্ষমতায় যাবে, যদিও এটা তাদের দিবা স্বপ্ন। সংস্কারের পথে সবচেয়ে বড় বাধা সৃষ্টি করছে এই এখন নব্য ফ্যাসিবাদ হয়ে ওঠার চেষ্টাকারী বিএনপি। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি। আচ্ছা, শুরু থেকে আপনার খাগড়াছড়িতে যে শিবিরের লোক বিএনপিতে যোগদান করছে, শিবিরের ইতিহাস আসলে এরকম ঘটনা আগে পরে আর কখনো ঘটছে কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের সকল দর্শককে। খাগড়াছড়ির ঘটনাটা আসলে যিনি রুবেল নামে, উনি ছাত্র শিবিরের সেক্রেটারি ছিলেন জেলার। 2024 সালের শেষের দিকে এসে তার সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করার কারণে এবং নৈতিক অধস্থলনের কারণে তার সদস্যপদ মুলতবি হয়। পরবর্তীতে আমরা এটা ইনকোয়ারি করে তথ্য প্রমাণ সব হাতে পাওয়ার পরে কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সিদ্ধান্তে তার সদস্যপদ বাতিল হয় এবং সংগঠন থেকে আজীবন তাকে বহিষ্কার করা হয়। এরপর থেকে তিনি বিভিন্নভাবেই বিএনপির নেতাকর্মীদের সাথে মেলামেশা করা, তাদের সাথে ওঠা বসা করা, এইসব বিষয়গুলো তিনি তখন থেকেই করতেন। এটা এমন না যে রানিং কেউ এখানে এসে জয়েন করছেন। আর তার সাথে যারা যুক্ত হয়েছেন তারা কেউই আসলে ছাত্র শিবিরের সাথে কখনোই জড়িত ছিলেন না। এটা মূলত তার এলাকার কিছু লোক। আবার শুনতাম যে যারা জয়েন করছে এরা বিএনপিরই মূলত লোক, জাস্ট নিউজের কাটতি বাড়ানোর জন্য সব একসাথে করছে। আমরা বিবৃতি দিয়েছি, বিবৃতিতে স্পষ্টভাবে বর্ণনা করেছি রুবেল ভাই, যিনি ছাত্র শিবিরের সেক্রেটারি ছিলেন তৎকালীন সময়ে, তার নৈতিক অধস্থলনের কারণেই মূলত 1 বছর আগেই তার সদস্যপদ স্থায়ীভাবে বহিষ্কার করা হয়, বাতিল করা হয়, সংগঠন থেকে তাকে বের করে দেওয়া হয়। এরপরেই তিনি মূলত 1 বছর পরে বিএনপির সাথে যোগ সাজস্য করে অবশেষে তিনি বিএনপিতে যোগদান করলেন। তো মুলতবি হওয়ার পরে বা বাতিল হওয়ার পরে তিনি যে কোনো দল করতে পারেন, এটা তার স্বাধীনতা। ইসলামী ছাত্র শিবির তাতে আর কোনো হস্তক্ষেপ করেন না। এটা ধরেন এটাকে আসলে বলার জন্য বলা যে নৈতিক পদস্খলন নাকি স্পেসিফিক কোনো ধরনের ইস্যু আছে? যে স্পেসিফিক ইস্যু আছে, কিন্তু সাধারণত কারো সদস্যপদ বাতিল হলে আমরা স্পেসিফিক ইস্যুটা ব্যক্তির কারণেই আমরা কোথাও বলি না। তাতে ব্যক্তির সমাজের যে একটা অবস্থান রয়েছে, জীবিত থাকা অবস্থায় এই বিষয়টা তার জন্য অনেক কঠিন হয়। আমাদের সাংগঠনিক শৃঙ্খলার কারণেই আমরা শব্দগুলো সচেতনতার সাথে অ্যাভয়েড করার জন্য চেষ্টা করি। গুরুতর কোনো অভিযোগ ছাড়া তো এই পর্যায়ে কোনো দায়িত্বশীলকে ছাত্র শিবির থেকে বহিষ্কার করা হয় না, এবং সেটা আমরা কোনো এলিগেশন পাওয়ার সাথে সাথেই তাকে প্রথমে মুলতবি করা হয় এবং 2 মাস 3 মাস আমাদের ইনকোয়ারি কমিটি গঠন করা হয়। এই কমিটি পর্যালোচনা করে এরপর একটা রিপোর্ট, আমাদের তদন্ত রিপোর্ট দেন। এই তদন্ত রিপোর্টের উপর ভিত্তি করে আমরা ফাইনাল সিদ্ধান্ত নিই। তার ক্ষেত্রেও ঠিক একই রকম সিদ্ধান্তের প্রক্রিয়াই মেনটেন করা হয়েছে। সুতরাং যে এলিগেশনের কারণে সাধারণত সদস্যপদ বাতিল হয়, সেই এলিগেশনগুলো তিনি করেছেন, অভিযোগগুলো আসছে এবং সেটা প্রমাণিত। ওই ময়দানে আমাদের জনশক্তি যারা রয়েছে তারা এই ব্যাপারে সম্যক অবগত রয়েছে। একটা বিষয় খুব আলোচনা যে এরকম চলে যে 24কে আসলে 71কে ঢাকার জন্য 24, এই 24 বারবার আপনারা সামনে নিয়ে আসছেন। একই সাথে সাম্প্রতিক সময়ে তিতুমির কলেজে ওইটা ব্যানার পোস্টার আপনারা স্বাধীনতার চিহ্ন এরকম কিছু ঢেকেছেন। না, বিষয়টা ওইখানে ছাত্র দলের এর আগেও তারা প্রোগ্রাম করছে, ব্যানার টানিয়েছিল এবং ছাত্র শিবিরের তিতুমির কলেজে তখনও প্রোগ্রাম ছিল পরের দিন। সেই প্রোগ্রামকে কেন্দ্র করেই মূলত ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় ব্যানার টানানো হয়েছিল। এই ব্যানারটা ছাত্রদল সেখানে ছিঁড়ে ফেলে এবং তিতুমির কলেজের ঘটনা আপনি জানেন যে এর আগেও ছাত্রদল সাংবাদিকদের বেধড়ক মারে এবং তিতুমির কলেজের যে হলটি রয়েছে এটা সম্পূর্ণ ছাত্রদল নিয়ন্ত্রণ করে এবং যখনই ছাত্ররাও এখানে খুব তটস্থ অবস্থায় রয়েছে ছাত্রদলের সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে, আশেপাশে যে বস্তিগুলো রয়েছে সেই বস্তির যে মানে সন্ত্রাসী যারা আছে অথবা বস্তিতে যারা হচ্ছে লেখাপড়া করে না কিন্তু ইয়াং, এদের একটা বড় গ্রুপ আছে
যেটাকে কিশোর গ্যাং বলে, এই গ্রুপের সাথে ছাত্রদলের কানেক্টেড অনেক বেশি। তারা এখানে কাউকে সহ্য করতে পারে না ক্যাম্পাসে, এবং হল দখল করে এখনো পর্যন্ত হলে কিন্তু তাদের মানে লোকজনই সেখানে আছে, এবং তারা হলকে দখল করে রাখছে তাদের মতো করে, যাকে ইচ্ছা হলে উঠায়, যাকে ইচ্ছা হল থেকে নামিয়ে দেয়। 5 আগস্টের পরে এটা নিয়ে আমরা পত্রিকায় যখন নিউজ আসছে আমরা বারবার এগুলো নিয়ে বলার চেষ্টা করছি। এবং এটা ছাত্রদলের ইমেজকে নষ্ট করার পেছনে খুব গুরুত্বপূর্ণ ইস্যুও ছিল। তারা যখনই সুযোগ পেয়েছে, যেখানেই তাদের ক্ষমতা আছে সেখানে তারা পেশি শক্তি ব্যবহার করেছে। তিতুমির কলেজ এত পুরাতন একটা কলেজ, ঢাকায় এত হাজার হাজার ছাত্র পড়ে, সেখানে তাদেরকে জিম্মি করে একেবারে হুবহু ছাত্রলীগের সন্ত্রাসীদের স্টাইলেই তারা সেখানে রাজনীতি পরিচালনা করছে। এবং ইসলামী ছাত্র শিবিরের গায়ে তো এর আগেও কয়েকটা জায়গায় তারা আঘাত করেছে, যেমন আপনারা জানেন নোয়াখালীতে কোরআনের তালিম প্রোগ্রামে সেখানে আঘাত করা হয়েছে, কিন্তু এই আঘাতের পাল্টা জবাব ইসলামী ছাত্র শিবির দিচ্ছে না। এটা চাচ্ছি আমরা, যাদের সাথে 20 বছর ধরে আমরা ঐক্যবদ্ধভাবে একটা আন্দোলন সংগ্রাম করেছি, তারা তো আমাদের সহযোদ্ধা ছিল, তাদের সাথে সম্পর্ক যেন কোনোভাবে বিনষ্ট না হয়, এ ব্যাপারে আমরা চেষ্টা করে যাচ্ছি। কিন্তু তারা একের পর এক নিষিদ্ধ ছাত্রলীগের একেবারে প্রতিচ্ছবি হয়ে উঠছে, এবং যেখানেই সুযোগ পাচ্ছে ছাত্রলীগকে তারা পুনর্বাসিত করছে। আর এই ছাত্রলীগ এখন নব্য ছাত্রদল হয়ে নানা ধরনের অপকর্ম করছে, যার দায় দায়িত্ব ছাত্র দলের উপরে যাচ্ছে বা বিএনপির উপরে যাচ্ছে। এটা তাদের জন্য যে কতটা ক্ষতি হচ্ছে এটা তারা ভালোভাবে উপলব্ধি হয়তো করবে যখন তাদের আসলে কিছু করার থাকবে না, এবং তাদের পরিণতিটা ছাত্রলীগের মতোই হবে যদি এগুলো তারা এখনো পর্যন্ত সামাল দিতে না পারে। তিতুমির কলেজের ঘটনার পরে আমরা প্রতিক্রিয়া জানিয়েছি, আমরা জিডি করেছি থানায় গিয়ে, এবং প্রশাসনকে অবহিত করেছি। ভিকটিম যারা তারা মামলা করবে, এর আগেও মামলা করা হয়েছিল। এই ব্যাপারে প্রশাসনও খুব বেশি পদক্ষেপ নেয় না, কারণ প্রশাসন টোটালি বিএমপি মনা, এবং বিএমপিকে প্রেফারেন্স দিচ্ছে, কারণ প্রশাসন মনে করে কয়েকদিন পরে বিএমপি ক্ষমতায় যাবে, যদিও এটা তাদের দিবা স্বপ্ন। এই ক্ষমতায় যাওয়াকে কেন্দ্র করেই তারা আসলে চিন্তা করছে যে এখন যদি বিএমপির কাউকে গ্রেপ্তার করি 2 দিন পরে আমার হয়তো চাকরিটা থাকবে না। এই কারণে প্রশাসন তাদের টানছে, এবং সব জায়গায় আমরা দেখছি এরকম একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির পেছনে বিএনপির এই আধিপত্যবাদী রাজনীতি একটা বড় ধরনের কারণ হয়ে দাঁড়িয়েছে। তো তিতুমির কলেজেও আমরা পাল্টা আক্রমণ করিনি, আমাদের অসংখ্য ভাই সেখানে আহত হয়েছে। পোস্টার লাগাতে গিয়ে, ব্যানার লাগাতে গিয়ে আমাদের যে কজন ভাই গিয়েছিল সবাই আহত হয়েছে সেখানে। আমরা নিয়মতান্ত্রিকভাবে আমাদের অধিকারের কথা মিডিয়ায় বলেছি, আমরা মিছিল করেছি, প্রতিবাদ জানিয়েছি। তবে এগুলো আমাদের দুর্বলতা হিসেবে যদি ছাত্রদল নিয়ে থাকে চরম বোকামি করবে, চরম ভুল করবে। আমরা মনে করি নতুন বাংলাদেশে স্বাভাবিক পরিস্থিতি বিরাজমান হোক, ক্যাম্পাসগুলোতে সেই তটস্থ করার রাজনীতি, ভাইয়ের রাজনীতি, হল দখল করা, গণরুম গেস্টরুম কালচারগুলো অ্যাবলিশ হয়ে যাক। যদি এটা ছাত্রদল না মানে এর করুণ পরিণতি তাদের হবেই হবে, এটার জন্য তারা অপেক্ষা করুক। আপনাদের ডাকসু, চাকসু, জাকসু, রাকসু সবগুলোতেই মোটামুটি মানে ভূমিধস বিজয়। সামনে যকসু নির্বাচন, এই নির্বাচন নিয়ে আসলে এখন পর্যন্ত আমরা বিপরীতমুখী কথাবার্তায় শুনছি। শিবিরের পক্ষ থেকে বলা হচ্ছে যে ওই প্রশাসন তাদের পক্ষে কাজ করে, আবার ওরা বলতেছে শিবিরের পক্ষে প্রশাসন করে। বাস্তবতাটা কি? যকসু নির্বাচনের যে তফসিল ঘোষণা করেছে ইতিমধ্যেই তো আমাদের ভাইয়েরা ফর্ম উঠিয়েছে, আমাদের প্যানেল আমরা ওই ঘোষণা দিয়েছি। আলহামদুলিল্লাহ আমরা শতভাগ আশাবাদী যকসুতেও স্টুডেন্টরা ইসলামী ছাত্র শিবিরের উপর আস্থা রাখবে, এবং যে প্যানেলটা আমরা দিয়েছি সেই প্যানেলে আমরা যথেষ্ট চেষ্টা করেছি। যারা ছাত্রদের জন্য কাজ করেছে, আমাদের যে দায়িত্বশীলরা জুলাই আন্দোলনের সম্মুখে সারিতে ছিল, এবং দীর্ঘ সময় ধরে ক্যাম্পাসের বিভিন্ন সামাজিক প্ল্যাটফর্মগুলোর সাথে যারা জড়িত থেকে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করেছে, এরকম একটি চমৎকার প্যানেল আমরা আমাদের বোনদের সমন্বয় করে এবং অন্য অ্যাক্টিভিস্ট যারা বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রদের কল্যাণে কাজ করছে তাদের একত্রিত করে আমরা একটা প্যানেল দেওয়ার চেষ্টা করছি। এখানে ইসলামী ছাত্র শিবিরকে ঠেকানোর জন্য এখানে তো বিএনপি মনা শিক্ষকের পরিমাণ অনেক বেশি, আবার আওয়ামী লীগ মনা শিক্ষকের পরিমাণ বেশি। এখানে 5 সাল থেকে ইউনিভার্সিটি হয়, 5 সালের পর থেকেই আওয়ামী লীগ ক্ষমতায় টানা। এখানে যত রিক্রুটমেন্ট হয়েছে সব আওয়ামী লীগের রিক্রুটমেন্টগুলো হয়েছে। এখন এই আওয়ামী লীগগুলো তো বিএনপির কাছে শেল্টার চাচ্ছে, বিএনপির ছায়াতলে আশ্রয় নিয়েছে, তাদের রাজনৈতিক আশ্রয়, যার ফলশ্রুতিতে ছাত্র দলের হয়ে পুরান ঢাকার নিয়ন্ত্রণের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় এটা খুব গুরুত্বপূর্ণ, এটাকে নিয়ন্ত্রণে রাখার জন্য তারা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। এখানে তারা প্রচুর পরিমাণ দেখবেন ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস যেগুলো নিয়ে প্রচুর বিরোধিতা করতো, আকস্মিকভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তারা সেই ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস চরম মাত্রায় শুরু করছে। মেয়েদের একটা হল রয়েছে, বোনদের হলে তারা লাখ লাখ টাকার উপকরণ সেখানে তারা দিয়ে আসছে ইতিমধ্যে। তো এই যে ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিসের মধ্য দিয়ে তারাও আলহামদুলিল্লাহ যে রাজনীতিতে ফেরার জন্য চেষ্টা করছে, এটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি।
তবে প্রশাসন যে দ্বিচারিতা বা পক্ষপাতমূলক আচরণ এখন পর্যন্ত করছে সেই ব্যাপারে আমরা দৃষ্টি আকর্ষণ করব, এটাতে যেন স্ট্রিক্ট থাকে। যেমন হচ্ছে তারিখ পরিবর্তন করা, নির্বাচনের এর আগে যে টাইম ফ্রেম দেওয়া হয়েছিল সেগুলো তো পরিবর্তন করেছে এবং এগুলো একটা নির্ধারিত দলের দাবির পরিপ্রেক্ষিতে করেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওইখানে আরেকটা বড় বিষয় হচ্ছে আশেপাশের চাঁদাবাজির এক বিশাল মহড়া এখানে আছে। পুরান ঢাকাকে কেন্দ্র করে অনেক টাকা পয়সার এখানে লেনদেন হয়। তো এইখানে ছাত্র দলের তো যারা রয়েছে তাদের একটা বড় টার্গেট এই বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণ তাদের অধীনে রাখা। সেজন্য তারা তাদের মতো করে চেষ্টা করছে। লোকাল বিএমপির প্রভাব এখানে একটা বড় অংশের প্রভাব রয়েছে। তবে আমরা মনে করছি শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করলে তারা তাদের যথাযথ প্রতিনিধিকে তারা বাছাই করে নেবে এবং প্রশাসন তাদের নিরপেক্ষতা বজায় রাখবে। আপনারা দেখেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো ভিসি বা নিচের দিকে যারা নির্বাচন কমিশনার ছিল সবই ছিল বিএমপির, এবং বিএমপিকে ছাত্রদলকে এখানে সুযোগ সুবিধা দেওয়ার জন্য সকল কাজই তারা করছে। ছাত্রদল যখন 4টার সময় নির্বাচন বয়কট করলো, তারা কিন্তু ভিসির পদত্যাগ দাবি করেন। আমরা বারবার বলছি যে অনিয়মের দাবিতে তারা ভিসির পদত্যাগ দাবি করো, যেমনিভাবে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে করেছিল। কিন্তু যেহেতু বিএমপির ভিসি, তারা এখানে কোনো এলিগেশন, কোনো কারচুপি, কোনো অভিযোগই করেনি, এমনি তারা বয়কট করছে। একই পরিস্থিতি যখন তাদের মতের বিরুদ্ধে যায়, যখন দেখছে শিক্ষার্থীরা তাদেরকে আর চাচ্ছে না, তখন তো তারা নানা ধরনের ফ্রেমিং করার জন্য চেষ্টা করবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যদিও বিএমপির আধিপত্য রয়েছে এবং আওয়ামী লীগের একটা অংশের শিক্ষক এখন বিএমপির সাথে চেষ্টা করছে মিলেমিশে থাকার জন্য, আমরা মনে করি শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ থাকলে এই বিষয়গুলো কোনো প্রবলেম হবে না। তবে যখন যে প্রবলেমগুলো হয় আমরা আমাদের পক্ষ থেকে উত্থাপন করার জন্য চেষ্টা করছি, মিডিয়ার সামনে বলার চেষ্টা করছি, প্রশাসনকে অনুরোধ জানাচ্ছি, প্রশাসনকে আমরা বাধ্য করার জন্য চেষ্টা করছি যে সঠিক বিষয়টা যেন তারা করে এবং কারো পক্ষপাতিত্ব হয়ে পক্ষপাতমূলক কোনো আচরণ না করে। ডাকসুর ভিপি আপনাদের প্রকাশনা সম্পাদক, মোটামুটি সাংগঠনিক কাজ হিসেবেই হয়তো বা সারা বাংলাদেশ নিয়ে ঘুরছেন বা আপনাদের দায়িত্ব পালন করছেন। সাম্প্রতিক সময় যে সাংবাদিক মাসুদ কামাল একটা কথা বলেছেন যে 2টা ভোট পেয়ে তোমার মাথা খারাপ হয়ে গেছে, তো এই যে বিষয়টা, মানে এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? না, আমি তার কথার কোনো কাউন্টার দিতে চাই না। এই জাতীয় কথা অ্যাক্টিভিস্টরা অনেক অনেক বিষয়গুলো বলে। শুধু সাদিক ক্যাম না, আমরাও সব জায়গায় যাচ্ছি, কেন্দ্রীয় সভাপতি যাচ্ছে, আমাদের সাংগঠনিক দায়িত্ব পালনের অংশ হিসেবে বিভিন্ন জায়গায় নবীনবরণ অনুষ্ঠান এগুলো করছি। আমাদের কেন্দ্রের সেক্রেটারিয়েট মেম্বার খুবই কম, 30 জন। এই 30 জন সেক্রেটারিয়েট মেম্বার সারা দেশের এই শত শত হাজার হাজার কলেজ, স্কুল, মাদ্রাসা এগুলোকে নিয়ে ডিল করতে হয় এবং তত্ত্বাবধানেরও আলাদা আলাদা সিস্টেম করে দেয়া। সুতরাং সে ডাকসুর ভিপি তো কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, এই পরিচয়ে ডাকসুর ভিপি হয়েছে এবং ডাকসুর ভিপি হওয়ার পরে ডাকসুতে কোনো কাজের গ্যাপ হয়েছে কিনা সেটা হচ্ছে আলোচনার বিষয়। সেখানে আমরা যথেষ্ট চেষ্টা করছি, যখন ক্যাম্পাস রানিং অবস্থায় থাকছে স্টুডেন্টদের কথাগুলো শোনার জন্য ডাকসুকে শতভাগ ফাংশনিং যেন রাখে, এই ক্ষেত্রে কোনো গ্যাপ যাতে না হয় এই ব্যাপারে আমরা সচেষ্ট, আমরা চেষ্টা করে যাচ্ছি। তবে কেন্দ্রীয় দায়িত্বশীল হিসেবে তাকে বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করতে হচ্ছে, এটা আমাদের স্বাভাবিক প্রক্রিয়ারই অংশ। এবং অনেকেরই মাথা খারাপ হয়ে যাচ্ছে এইসব বিষয়গুলো দেখে, কারণ নির্বাচিত প্রতিনিধিরা যেখানে যাচ্ছে গণমানুষের একটা বিস্ফোরণ তৈরি হচ্ছে, সেখানে লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়ে যাচ্ছে। এগুলো দেখে স্বাভাবিকভাবেই যারা বিরোধী রাজনীতি করে তাদের মাথা ঠিক থাকার কথা না। সেই জায়গা থেকে তারা অনেক কথাই বলবে, আরও অনেকেই বলবে, বিএনপিরও অনেকে অনেক কথা বলতে পারে, ছাত্রদলও বলবে। এগুলো তাদের জায়গা থেকে বলাটা খুবই স্বাভাবিক, কারণ এরকম পরিস্থিতি হলে সহ্য করতে পারবে না, এটা তো খুব ন্যাচারাল একটা ব্যাপার। তো এটাকে আমরা খুব বেশি আমলে নিচ্ছি না। নির্বাচনের এক ধরনের শঙ্কা অনেকের মধ্যেই কাজ করছে। এর মধ্যে আবার আমরা বিভিন্নভাবে দেখছি আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া যারা, তারা সক্রিয় হচ্ছে, অস্ত্র ঢুকছে। এমন পরিস্থিতিতে আসলে সামনে কি নির্বাচন সুষ্ঠু হওয়া বা? আমরা তো এখনো আতঙ্কগ্রস্ত। বাংলাদেশে ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে একটা এক্সপেরিমেন্ট করার কোনো সুযোগটা এই 1.5 বছরের মধ্যে হয় নাই, যে সামনে জাতীয় নির্বাচনের মতো এত বড় ক্ষমতার পালাবদলের একটা ফাংশন, যেটা বিগত 15 বছরে কোনো নির্বাচন বলতে কিছু ছিল না বাংলাদেশে। এবং নির্বাচন কমিশন চেঞ্জ হয়েছে, নির্বাচন কমিশনাররা চেঞ্জ হয়েছে, নির্বাচনের সাথে জড়িত যে পক্ষগুলো চেঞ্জ হয়েছে, পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল হয়েছে। এখন তাদের আসলে সক্ষমতা কতটুকু আছে এটা যাচাই করার জন্য আমরা বলেছিলাম স্থানীয় সরকার নির্বাচনটা আগে হোক। বিএনপির বিরোধিতায় সেটা হয় নাই। দ্বিতীয় দাবি উঠানো হয়েছিল গণভোটটা আগে করা দরকার, বিএনপির বিরোধিতার কারণে সেটা সম্ভব হয় নাই। বিএনপি আসলে কি চায় তারা নিজেরাও জানে না। এবং আওয়ামী লীগ যারা ছিল প্রশাসনে, তারা এখন তাদের পিঠ বাঁচানোর জন্য, বিএনপি তো এখন স্লোগানই দিচ্ছে প্রকাশ্যে, তাদের নেতারা বলছে বিএনপি আওয়ামী লীগের নামে যত মামলা করা হয়েছিল, মামলা বাণিজ্য করে টাকা পয়সা খাওয়া শেষ,
এখন দিন শেষে তাদের মামলাগুলো আবার উইথড্র করে দিবে। তার মানে দুইটাই হাসিল হলে, একটা হচ্ছে মামলা বাণিজ্য করে কোটি কোটি টাকা খাওয়া শেষ তাদের নেতাকর্মীদের, আর সেকেন্ড ফেজে এসে তাদের ভোটগুলো এখন ক্যারি করার জন্য তাদের মামলা উইথড্র করতে হবে। সব মিলে এই যে সন্ত্রাসীদের লালন পালন করা, নারায়ণগঞ্জে দেখছেন শামীম ওসমান ছিল একটা ত্রাস, এই ত্রাস এই ভয়ঙ্কর এই দানব যখন বিদায় নিয়েছে, সেখানে জাকির নামে আর এক সন্ত্রাসী বিএনপির সেখানে এসে রিপ্লেসমেন্ট হয়েছে, এবং সেই সন্ত্রাসী কর্মকাণ্ড তারা করবে, মানে কেন্দ্র দখল করবে, তারা ভোট কেন্দ্রে ত্রাস সৃষ্টি করবে, মানুষকে ভোট কেন্দ্রে যেতে দেবে না। এটা তো আমাদের কাছে ন্যাচারাল মনে হচ্ছে। সেই জায়গাগুলোতে প্রশাসনকে পূর্ব পদক্ষেপের অংশ হিসেবে যেভাবে প্রশাসন ফাংশন হওয়া উচিত ছিল, বিভিন্ন জায়গায় কোনো জায়গায় ফাংশনাল না। বিএনপির কাউকে গ্রেপ্তার করা হয় না, কাউকে গ্রেপ্তার করলে বিএনপির লোকজন গিয়ে তাকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে আসছে। এমতো অবস্থায় বিএনপির প্রতি বায়াসড হয়ে তারা যে নির্বাচন করবে না, এইটা তো কোনোভাবেই বলার কোনো স্কোপ নাই। সুতরাং আমরা মনে করছি যে সামনের নির্বাচন সুষ্ঠু হওয়ার ব্যাপারে যথেষ্ট আশঙ্কা এখন পর্যন্ত তৈরি হয়েছে। আশঙ্কা দূর করার জন্য সরকারকেই পদক্ষেপ নিতে হবে। সুনির্দিষ্ট প্রস্তাবনা অন্যান্য রাজনৈতিক দলের কাছ থেকে দেওয়া হয়েছে, যা আর্মি ডিপ্লয় করার কথা এখানে বলা হয়েছে। এখানে বলা হয়েছে 8 দিনে আলাদা আলাদা বিভাগীয় শহরগুলোতে নির্বাচন অনুষ্ঠানের কথা বলা হয়েছে, অথবা অন্তত 3 থেকে 4 ভাগে নির্বাচনটা যদি অনুষ্ঠিত হয়, তাহলে মিডিয়া ফোকাসিং, প্রশাসন ফোকাসিংটা খুব ভালোভাবে এখানে করা সম্ভব হবে। এবং লটারির মাধ্যমে ডিসিএসপির বদলের কথা বলা হয়েছে। ডিসিএসপির একটা বড় অংশ বিএনপিকে সাপোর্ট করে যাচ্ছে এখন পর্যন্ত, এবং আমরা দেখছি সচিবালয়গুলোতেও আওয়ামী লীগ যারা ছিল এখন ছদ্মবেশ পাল্টে বিএনপি হয়ে যাচ্ছে। কারণ জামাত ইসলামকে তারা এত বেশি ভয় পায়, জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে তো তাদের বাণিজ্য যেগুলো হয় সেগুলো করতে পারবে না, ঘুষ বাণিজ্য যেগুলো করছে এগুলো সব বন্ধ হয়ে যাবে। এই আশঙ্কা এবং আতঙ্ক তো প্রশাসনের মধ্যে আছে, এবং করাপ্টেড অফিসারগুলো দীর্ঘদিন ধরে যারা করাপশনের সাথে জড়িত রয়েছে তাদের বিচার এখনো পর্যন্ত হয় নাই, যারা খুনের সাথে জড়িত রয়েছে তাদেরকেও এখনো পর্যন্ত অ্যাড্রেস করে বিচারের আওতায় নিয়ে আসা হয়নি। সব মিলে তারা সবাই মিলে একতাবদ্ধ হয়ে চাচ্ছে সুনির্দিষ্ট একটা দলকে ক্ষমতায় নিয়ে গেলে তাদের ফায়দা হাসিল করতে পারবে তারা। এই জায়গায় ইন্টারিম গভর্নমেন্টের যারা উপদেষ্টা রয়েছে, উপদেষ্টাদের মধ্যে আবার অনেকে বায়াসড অবস্থায় রয়েছে, প্রধান উপদেষ্টাকে নানাভাবে বোঝানোর চেষ্টা করছে বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে। তো আমরা চাই যে এই জায়গা থেকে ইন্টারিম গভর্নমেন্ট রক্তের মূল্য দিবে, যে রক্ত শহীদেরা দিয়ে গিয়েছে নতুন একটা বাংলাদেশের বন্দোবস্তের জন্য। তারা চেয়েছিল বাংলাদেশে ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট ফিরে আসুক, মানুষের কথা বলার অধিকার থাকুক, সাংবিধানিক অধিকারগুলো থাকুক, দেশে একটা বড় ধরনের সংস্কার হোক, এবং যে 54 বছরে যে সংবিধানের ফ্রেমওয়ার্কের মধ্যে সকল নির্বাচনগুলো হয়েছে এগুলো তো কার্যকরভাবে মানুষকে ভালো কিছু দিতে পারে না। এর মাধ্যমে স্বৈরাচারের জন্ম হয়েছে, এর মাধ্যমে ফ্যাসিবাদের জন্ম হয়েছে, এর মাধ্যমে কয়েক দফা সেনা অভ্যুত্থানের ঘটনাগুলো ঘটেছে। সুতরাং টোটাল ফ্রেমটাকে পরিবর্তনের জন্য সংস্কার কমিশন যে প্রস্তাবনাগুলো দিয়েছে, এই প্রস্তাবনাগুলো বাস্তবায়নের জন্য গণভোট হওয়া, জুলাই সনদের আইনি ভিত্তি, এই সব কিছু খুবই জরুরি ছিল। এই সংস্কারের পথে সবচেয়ে বড় বাধা সৃষ্টি করছে এই এখন নব্য ফ্যাসিবাদ হয়ে ওঠার চেষ্টাকারী বিএনপি। এটা তো আমাদের জন্য খুবই দুঃখজনক। যারা এতদিন জুলুমের শিকার হয়েছে তারা এই সংস্কারগুলো চাচ্ছে না, সংস্কারের পথে বাধা সৃষ্টি করছে। আমরা অনুরোধ জানাই বিএনপির বোধোদয় হোক, তারা মানুষের পালস বোঝার চেষ্টা করুক। সংস্কারের পথে বাধা সৃষ্টি করলে এটা তাদের জন্যই বুমেরাং হবে। আমি জানি না তাদের পলিসি মেকিংয়ে কারা কীভাবে তাদের পরামর্শ দেন। তরুণ সমাজ আসলেই চায় বাংলাদেশের একটা বৈপ্লবিক পরিবর্তন হোক। এত রক্তের বিনিময়ে আবার একটা সুযোগ আমরা পেয়েছি, সেই সুযোগটা যেন হেলায় না হারায়, আবার যেন আর একটা পরিস্থিতি তৈরি না হয় যে কিছুদিন পরে আবার আমাদেরকে রাস্তায় নেমে আবার জীবন দিতে হচ্ছে আর একটা পরিবর্তনের জন্য। আমরা চাই যে দীর্ঘ সময় ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে রাস্তায় যারা নিহত হয়েছে, জেল জুলুমের শিকার হয়েছে, এই মানুষগুলো বোঝার চেষ্টা করুক জনগণের পালস, দেশকে ভালোবাসার চেষ্টা করুক, তাহলে একটা বড় পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। ওরা তো বরাবরই বলছে যে প্রশাসনের ম্যাক্সিমাম লোক হলো আপনাদের, 80% লোক আপনাদের আর 20% হলো বিএনপির। এইটা বলে তারা একটা মিডিয়া ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করছে। মিডিয়াগুলোও তো তাদের দখল করে রাখছে, 5 আগস্টের পরে সব মিডিয়াগুলো তারা দখল করে রাখছে। মিডিয়ার মাধ্যমে প্রথমত কোনো কিছু এস্টাবলিশ করার জন্য তারা চেষ্টা করে এবং বলে যে শিক্ষা মন্ত্রণালয় আর একটা বললো হেলথ মন্ত্রণালয়, এই দুইটা নাকি জামাতের লোকজন দিয়ে ভরা। তো এই দুইটা যদি জামাতের লোকজন দিয়ে ভরা থাকে, অন্য অন্য মিনিস্ট্রিগুলো কাদের লোক দিয়ে ভরা? তাহলে ওই দুইটার বাইরে তো সব মিনিস্ট্রিগুলোই তাদের দখলে এখন। এরপরে প্রশাসনে 2-4টা জায়গায় হয়তো তারা কিছু বলে যে 16টা বিসি নাকি জামাতের। তো বাংলাদেশে তো ইউনিভার্সিটি আছে প্রায় 150-র মতো, তো 16টা হইলে বাকি 120-30টা ইউনিভার্সিটির বিসি কাদের? এগুলো তো সব তাদের লোক। এখন 2-1টা জায়গায় নিরপেক্ষ মানুষগুলো যারা শতভাগ কাজ করছে, এবং বিএনপির পোস্টেড লোকজন ভিসি, কিন্তু
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি তিনি বিএনপির পোস্টেড, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি তিনি তো আগে বিএনপিরই লোক ছিলেন। আরও অনেক বিশ্ববিদ্যালয়গুলোতে একেবারে প্রকাশ্যে দেখা যাচ্ছে যে প্রো ভিসি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, প্রো ভাইস চ্যান্সেলর যিনি, তিনি তো বিএনপির সাদা দলের নেতা এবং উপদেষ্টার সম্ভবত সহকারী বা চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য, একেবারে পোস্টেড লোকজন বিএনপি সেখানে বসা। অথচ জামাতের অমুক অমুক ভিসি জামাতের এইটা যারা বলে, ওনারা জামাতের কোন পর্যায়ের নেতা, কোন পর্যায়ের দায়িত্বশীল, কোন মিছিলে গেছে, কোন মিটিংয়ে গেছে, তার তো কোনো প্রমাণ তারা দিতে পারে না। কিন্তু তারা হচ্ছে মানে অন্যায় করছে না, ন্যায়ের পক্ষে আছে, এজন্য ন্যায়ের পক্ষে যে থাকে তাকেই জামাত ট্র্যাকিং দেয়। এটা তো আওয়ামী লীগের আমলেও আমরা দেখছি। সুতরাং একেবারে নিরপেক্ষভাবে যেই ভিসিগুলো বিএনপির কথা শুনছে না তাদেরকে জামাত বানিয়ে দিচ্ছে, আর বাকি যারা কথা শুনছে তারা সব ভালো, এই অবস্থার মধ্যে আছে। সুতরাং বিএনপির মানে দ্বিচারিতা এটা জনগণ সব প্রকাশ্যভাবে দেখছে, তাদের কথার মাধ্যমেই তারা নিজেদের অবস্থানগুলো জনগণের কাছে পরিষ্কার করে তুলছে। বিএনপি সালাউদ্দিন আহমেদ বলছে যে তারা মদিনার সনদে মদিনার ইসলাম কায়েম করতে চায়, জামাত ইসলাম হলো মওদুদের ইসলাম। আর ফখরুল সাহেব বলছে হলো যে জামাতের টিকিট কাটলে যে জান্নাতের টিকিট পাওয়া যায়, এটা কোথায় আছে? হ্যাঁ, আমারও তো একই কথা, যে মির্জা ফখরুল সাহেব এটা বলছেন, আমারও একই কথা যে জামাত কোথায় বলছে যে জামাতে ভোট দিলে জান্নাতের টিকিট পাওয়া যাবে। জামাত বলে কল্যাণ রাষ্ট্রের প্রতিষ্ঠার কথা, এবং জামাতকে ভোট দিলে জামাতের যারা ক্যান্ডিডেট, এর আগে যারা প্রায় 62 জনের মতো এমপি ছিল জামাতের, কেউ তো করাপশনের সাথে জড়িত না। বিএনপির সাথে যখন জামাত জোটবদ্ধ ছিল তখন জামাতের 18 জন এমপি ছিল, পরবর্তীতে 17 জন এমপি ছিল। এই এমপিদের নামে তো একটার নামে করাপশন খুঁজে পাওয়া যায় না। 2 জন মন্ত্রী ছিল, 3টা মন্ত্রণালয় চালিয়েছে, 1 টাকার দুর্নীতি নেই। অথচ সেই সময় পরপর 3 বার দুর্নীতির দায়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এত দুর্নীতির ফ্রেমের মধ্যেও জামাতের যারা অংশীজন, সেই ক্ষমতার অংশীদারিত্ব ছিল, তাদের নামে কোনো দুর্নীতি তো খুঁজে পাওয়া যায়নি। তাহলে দুর্নীতিগুলো করছে কারা? সকল দুর্নীতির সাথেই তো জড়িত হচ্ছে তারা। তো জামাত তো এটা ফ্রেশলি বলতেই পারে যে আমরা একটা কল্যাণ রাষ্ট্র উপহার দিতে পারি, আমরা হচ্ছে তাকওয়াবান একজন ক্যান্ডিডেট, যারা আল্লাহকে ভয় করে, যারা নামাজ পড়ে, যারা ধর্ম পালন করে, এরকম মানুষদেরকে বাছাই করে জামাত ইসলাম তাদের দলের ক্যান্ডিডেট ঘোষণা করেছে। সুতরাং দেশের কল্যাণ প্রতিষ্ঠার জন্য এবং একটা শান্তির সমাজ প্রতিষ্ঠার জন্য জামাত ইসলামের ক্যান্ডিডেটদের ভোট দেওয়ার ব্যাপারে তারা এটা যতটা নৈতিকতা সমৃদ্ধভাবে বলতে পারে, বিএনপির পক্ষে এটা বলা সম্ভব না। বিএনপি যদি বলে যে বিএনপি ক্ষমতায় আসলে সাদাবাজি বন্ধ হয়ে যাবে, এগুলো মানুষ হাসবে এবং পশু পাখিও হাসা শুরু করবে। এত পরিমাণে করাপশন তারা করে ফেলছে ইতিমধ্যে। এটা তাদের কোনো মোরাল স্ট্যান্ডই নাই। তারা নৈতিক বল নিয়ে, তাদের নেতা তারেক রহমানও এই কথা বলার কোনো ক্ষমতাই রাখে না। এটুক বলই তাদের নাই যে আমরা সাদাবাজি করব না, টেন্ডারবাজি করব না। আন্তঃকন্দলে তাদের তো 200 লোক ইতিমধ্যে মারা গেছে, যেটা জুলাই বিপ্লবেও তাদের এত শহীদ হয়েছে কিনা আমি জানি না। তারা মাঝে 150 জনের একটা তালিকা প্রকাশ করেছিল, তা আবার ডিলিট করতে হয়েছে। তার মানে জুলাই বিপ্লবেও তাদের এত কন্ট্রিবিউশন ছিল না, জুলাইয়ের পরবর্তীতে সাদাবাজিতে যে পরিমাণে তারা পারফরমেন্স দেখিয়েছে। সুতরাং আমরা স্পষ্টভাবে বলতে চাই যে জামাত ইসলামী কখনো এই বিষয়গুলো বলে না যে জামাতকে ভোট দিলে জান্নাতের টিকিট পাওয়া যাবে। এগুলো স্পষ্টত মিথ্যাচার, এবং এই মিথ্যা প্রোপাগান্ডাগুলো তারা তাদের সেলের মাধ্যমে, তাদের বট বাহিনী তৈরি করে কন্টিনিউয়াসলি দেওয়ার জন্য চেষ্টা করছে। মওদুদের ইসলাম এটা অলরেডি রিজেক্ট করছে। তার সে নিজেই কতটুকু ধর্ম পালন করে বা মদিনার ইসলাম বলতে কোন ইসলাম, এটা তার নেতাকর্মীরাই পরবর্তীতে দেখলাম স্থায়ী কমিটির আরও কয়েকজন ব্যাখ্যা করছে যে না, তার সালাউদ্দিন সাহেবের সেই কথা আমরা সমর্থন করি না। ইসলামের কোনো বিভাজন নাই, মক্কার ইসলাম, মদিনার ইসলাম, রাশিয়ার ইসলাম, ফ্রান্সের ইসলাম, ইসলাম তো ইউনিক। রাসূলের যে ধর্ম রাসূল প্রচার করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে দিন আমাদেরকে দিয়েছেন, এটা ইউনিক দিন। ইসলাম, জামাত ইসলামী সেটা পালন করে। জামাত ইসলামের মাওলানা মওদুদি তো জামাত ইসলামের কোনো ফিকার আলেম না, তিনি রাজনৈতিকভাবে ইসলামকে এম্পাওয়ার্ড করার জন্য ভারতবর্ষে নতুন একটা আন্দোলন তিনি তৈরি করেছিলেন। এটা দীর্ঘ ব্রিটিশ শাসন যখন ছিল 190 বছর ধরে মুসলমানদেরকে যেভাবে সাপ্রেসড করা হয়েছে, প্রথম দিকে আপনারা দেখবেন 76-এর মনোত্তর যখন হয়েছিল, তখন এই বঙ্গপ্রদেশের 1,55,00,000 মানুষকে হত্যা করা হয়েছে। চিরস্থায়ী বন্দোবস্ত সূর্যাস্ত আইনের মাধ্যমে এই অঞ্চলের মানুষদের উপরে এত বেশি জুলুম নির্যাতন চালিয়েছিল ব্রিটিশরা, এবং মুসলমানরা তখন তো জমিদারি সব ছেড়ে দিয়ে চলে গিয়েছিল সূর্যাস্ত আইনের কারণে, চিরস্থায়ী বন্দোবস্তের কারণে। সবগুলো হচ্ছে হিন্দুদের নামে চিরস্থায়ীভাবে সেগুলো লিখিত পরিত করে দেয় ব্রিটিশরা। তখন ব্রিটিশরা এই অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করেছিল। 550 বছর মুসলমানরা এখানে শাসন করছে, স্বাধীন সুলতানি আমল এখানে ছিল। তখন 30% মুসলমান, 60-70% হিন্দু এই অঞ্চলে ছিল, কোনো সাম্প্রদায়িক দাঙ্গা নাই। এত সাম্য অবস্থা মুসলমানরা বিরাজ করেছিল। 1700 শতকের শুরুর দিকে, সম্ভবত 1623 বা এরকম 34 সালের দিকে, যখন এই অঞ্চলে ব্রিটিশরা প্রথম বাণিজ্য করার সুবিধা পায়, কাশিম বাজারে যখন কুটির স্থাপন করলো, তখন শুরুতেই তারা ইঙ্গো
হিন্দু মৈত্রী গঠন করেছিল। যে কয়জনকে তারা চাকরি দিত হিন্দু সবাই, মুসলমানদের কাউকে চাকরি দিত না। এভাবে হিন্দুদেরকে মুসলমানদের বিরুদ্ধে দাঁড় করানোর একটা কনস্পাইরেসি তারা গ্রহণ করেছিল। পরবর্তীতে তারা যখন পলাশির মাধ্যমে এটা টেক ওভার করলো, এই অঞ্চল থেকে মুসলমানদের শিক্ষা, মুসলমানদের আইডিওলজিগুলো একেবারে মুছে দেওয়ার জন্য ব্রিটিশরা তো দীর্ঘ সময় ধরে কনস্পাইরেসি করছে এবং ইসলামকে একেবারে খানকা, পীরের দরবার বা হচ্ছে কয়েকটা মসজিদ এর ভিতরে আবদ্ধ করে রাখার জন্য চেষ্টা করা হয়েছিল। সেই জায়গা থেকে যখন শিরক বেদাত এত বেশি স্প্রেড আউট হয়েছিল উপমহাদেশে, এটাকে রিডিউস করার জন্য এবং ইসলাম যে একেবারে সর্বজনীন একটা ধর্ম এবং কমপ্লিট অ্যান্ড কম্প্রিহেন্সিভ কোড অফ লাইফ, পলিটিক্স ছাড়া তো ইসলাম নাই। রাসূল পলিটিক্স করেছেন, মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন। রাসূলের ওফাতের পরে 4 খলিফা সারা পৃথিবীর একটা বিশাল অংশ ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন। তারা খলিফাতুল মুসলিমিন ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন। তো ইসলাম এবং রাষ্ট্র এটা আলাদা কোনো বিষয় না। কনস্পাইরেসি করে পশ্চিমাদের ষড়যন্ত্র ইসলামকে একেবারে ডিটাচ করে ফেলা হয়েছে রাজনীতি থেকে। এই জায়গায় মাওলানা মওদুদী রিশাফল করেছেন, রিথিঙ্কিং করেছেন, ইসলামকে এম্পাওয়ার্ড করার জন্য পলিটিক্যালি, ইকোনমিক্যালি এবং একেবারে কালচারালি এম্পাওয়ার্ড করার জন্য তিনি তার জায়গা থেকে চেষ্টা করেছেন। এবং মাওলানা মওদুদীকে এই জায়গা থেকে আমরা একজন রাষ্ট্র সংস্কারক হিসেবে চিন্তা করি এবং তার যে লেখনী শক্তিগুলো এগুলো তখন যুবকদের মধ্যে ইন্সপায়ারেশন জুগিয়েছিল। এই জায়গা থেকেই মাওলানা মওদুদীর বিষয়গুলো জামাত ইসলাম ধারণ করে। মাওলানা মওদুদীর অনেক বিষয়ের চিন্তা এখন পরিবর্তন করে জামাত ইসলাম তার মজলিসে শুরার মাধ্যমে ইমপ্লিমেন্টেশন করে থাকে। সুতরাং মাওলানা মওদুদী জামাত ইসলামের কোনো আকিদার ইমাম না। জামাত ইসলামী যে আকিদা লালন করে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদাইগুলোই তারা লালন করে। সুতরাং মওদুদী ইসলাম বলতে যে ফেরকা, মিথ্যাচার এগুলো ছড়ানো হচ্ছে, এগুলো সুস্পষ্টভাবে জামাতের প্রতি একটা সুস্পষ্ট মিথ্যাচার। জামাত ইসলামের মাওলানা মওদুদী কখনো বলে নাই যে নামাজের মশালা এই অন্য সাইর ইমামের চাইতে আমার মাসালার বইগুলো এরকম। তিনি স্পষ্টভাবে বলছেন আমি যা ইস্তেহাদ করেছি এগুলো আমার নিজস্ব গবেষণার ফসল এবং তিনি যে ইস্তেহাদগুলো করেছেন কোরআন, সুন্নাহ, অন্যান্য ইমামদের মতামতগুলো সামনে নিয়ে এসে তিনি তার বই খাতাগুলো রেফারেন্স সহকারে লেখার চেষ্টা করেছেন। তিনি নিজেকেও কোনো ফিকার ইমাম বলে দাবি করেন নাই। আমরাও হানাফি মাযহাব মানি, আমাদের সংগঠনে কেউ এসে শাফিঈ মাযহাব মানতে পারে। এগুলোর ওপেন অ্যাক্সেসিবিলিটি আমাদের সংগঠনে আছে এবং যে কোনো ধরনের রিসোর্স থেকেই জ্ঞান অন্বেষণ করার ব্যাপারগুলোতেও আমরা উৎসাহিত করি। অনেক লেখকের বই, মাওলানা মওদুদীর বই যেমন আমরা পড়াই, আরও অসংখ্য স্কলারদের, ইউসুফ আল কারজাভি থেকে শুরু করে খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর থেকে শুরু করে আরও অনেক স্কলারদের, বিদেশি দেশি, আমিন হাসান ইসলাহি, নঈম সিদ্দিকী থেকে শুরু করে বড় বড় স্কলারদের বই কিন্তু আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত, জামাত ইসলামের সিলেবাসের অন্তর্ভুক্ত আমরা দেখেছি। সুতরাং এই ফ্রেমিংগুলো করে বর্তমান সময়ে আসলে যে উদ্দেশ্যে তারা করতে চাচ্ছে সেই উদ্দেশ্য অলরেডি বুমেরাং হয়েছে। এগুলো থেকে তারা খুব বেশি ফায়দা নিতে পারবে বলে আমার মনে হয় না। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সটেন্স এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।